আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু আয়ন লিগ্যাল শো। আপনাদের সাথে আছি আমি সলিসিটর ফারজানা করিম, আর আমার সাথে আজকে উপস্থিত আছেন আমাদের কমিউনিটির অত্যন্ত সুপরিচিত একজন ব্যারিস্টার এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালের সম্মানিত উপদেষ্টা জনাব আফজাল জামি সৈয়দ আলী। আমরা শুনবো তার কাছ থেকে, তিনি আমাদের সাথে আজ শেয়ার করবেন তার নলেজ এবং এক্সপিরিয়েন্সেস। প্রতিবারের মতো আমরা নতুন নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আসি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো অ্যাসাইলাম এবং তার পরবর্তী স্টেপসগুলো নিয়ে। চলুন শুরু করা যাক আমার অতিথির সাথে কথা বলা। তার আগে আমি একটি কথা বলতে চাই যে আমরা এই অনুষ্ঠানে যা কিছু আলোচনা করে থাকি সেটি শুধুমাত্র একটি গাইডেন্স। আপনার কোনো স্পেসিফিক ইস্যুস থাকলে আপনি কোনো কোয়ালিফাইড সলিসিটর বা ব্যারিস্টারের সাথে কথা বলে নেবেন। আর আমাদের স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে, যারা যারা আমাদের সাথে ফোন করে অতিথির সাথে কথা বলতে চান আপনারা করতে পারেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, সেটি আমাদের প্রত্যাশা। চলুন মূল অনুষ্ঠানে। আফজাল জামি সৈয়দ আলী ভাইয়া, ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ ফারজানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি ভীষণ রকমভাবে আজকে আনন্দিত যে আজকে এত কষ্ট করে আপনি আপনার মূল্যবান সময় আমাদের সাথে এসছেন এবং আমাদের সাথে আপনার নলেজ শেয়ার করবেন, এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। দর্শকদের অনেকের একটা প্রশ্ন থাকে যে আমরা যখন ওরা যখন কোর্টে যায় তখন স্বাভাবিক তাদের মধ্যে একটা ভীতি কাজ করে। আমাদের কমিউনিটির অনেকেই আছেন যে অ্যাসাইলাম ক্লায়েন্ট বা অ্যাসাইলাম সিক করেছেন, ওদের যে ক্লেমটা নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত তাদের একটা অনিশ্চয়তা কাজ করে, এবং বিশেষ করে যখন সেকেন্ড ইন্টারভিউর পর ওরা আপিল করতে যায় ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে, তখন আসলে তাদের কী ধরনের প্রস্তুতি থাকা উচিত, কোন জিনিসগুলোতে তাদের নজর দেওয়া উচিত, যদি একটু শেয়ার করতেন। তো অ্যাসাইলামের রিফিউজালের পরে এক নম্বর কাজটা হচ্ছে রিফিউজাল লেটারটা মনোযোগ দিয়ে পড়া। যে অ্যাসাইলাম চাচ্ছে তার এবং তাকে যে রিপ্রেজেন্ট করে তার দুজনের উচিত খুব মনোযোগ দিয়ে রিফিউজাল লেটারটা পড়া, কারণ ওখান থেকে সমস্ত কিছু শুরু হয়। আচ্ছা, আমি আমি 3 বছর হোম অফিসের সাথে ছিলাম। আমি এখনো করি, বাট ইমিগ্রেশন না, বা হোম অফিসের অন্য কেসে আছি। তো যে জিনিসটা হয় যে প্রথম এভিডেন্স যেটা সবাই ভুল করে প্রিপারেশনে, উইটনেস স্টেটমেন্ট, সাক্ষীর যে স্টেটমেন্ট, সেখানে দুনিয়ার যাবতীয় লিগাল আর্গুমেন্ট, আইনের ভাষা সব কিছু ঢুকায় দিয়ে উইটনেস স্টেটমেন্টটাকে একদম এমনভাবে নিয়ে যায় যে সাক্ষীর কাহিনী আর বেশি ওখানে থাকে না। আচ্ছা, যেটা করতে হবে যে তার যে স্টোরি, ওই স্টোরিতে যেই ভুলগুলা, যেই ইস্যুগুলা রিফিউজাল লেটারে রেইজ হয়েছে সেইগুলা সে আলোচনা করবে। আচ্ছা, অ্যাসাইলাম ইন্টারভিউ যে স্ক্রিপ্ট যেটা, ওখানে কোনো ভুল আছে কিনা, স্ক্রিনিং রেকর্ডের সাথে ওইটার কোন অ্যাসাইলাম ইন্টারভিউ কোনো বেমিল আছে কিনা, ওইগুলো সে এক্সপ্লেন করবে। এবং এটা করবে সে তার নিজের ভাষায়, যেটা কেউ একজন তার জন্য ট্রান্সলেট করবে, এবং যেই ট্রান্সলেট করুক সে নিজে একটা সার্টিফিকেট দেবে তার কোয়ালিফিকেশন কী এবং কীভাবে সে ট্রান্সলেশন করতে যোগ্য। সিম্পল লেইম্যানস ভাষায় ফ্যাক্টসগুলো সে বর্ণনা করবে। উইটনেস স্টেটমেন্টে কোনো ধরনের কোনো আইন ব্যাখ্যা করবে না, এবং উইটনেস স্টেটমেন্টের মধ্য দিয়ে সে এক্সিবিট করবে। যেমন উইটনেস স্টেটমেন্টে বলবে যে আমার নামে 10টা মামলা হয়েছে, তখন সে বলবে যে এক্সিবিট এত নাম্বার আমার মামলার এই কাগজ। তো সে সাক্ষীর মধ্য দিয়ে কাগজগুলোকে ইন্ট্রোডিউস করলো। রেগুলারই দেখি ব্যতিক্রমহীনভাবে কেউ এভিডেন্স এক্সিবিট করে না থ্রু দি উইটনেস স্টেটমেন্ট অ্যাসাইলাম কেসে ট্রাইব্যুনালে, যেটা পুয়ার রিপ্রেজেন্টেশন। এইভাবে করলে হবে যে জাজ গাইডেড হবে। জাজ যখন তার স্টেটমেন্টটা পড়বে তখন কোন স্টেজে কোন এভিডেন্স তার উপরে সে রিলাই করতেছে, ওইগুলো সে জাজ গাইডেড হবে। জাজ ওখানে কিছু মিস করবে না। আর উইটনেসের স্টেটমেন্টের মধ্যে আর্টিকেল 8 কি, আইন কি, এসব ব্যাখ্যা করে দিয়ে জাজ বিরক্ত হবে, কারণ এগুলো হচ্ছে যে কোর্টে যাবে যে ব্যারিস্টার তার কাজ, যে অ্যাডভোকেট তার কাজ, ওগুলো ব্যাখ্যা করে জাজকে বোঝানো। তো খুব ফোকাস থাকলে এই ছোটোখাটো ক্লারিক্যাল মিস্টেকগুলো তখন অ্যাভয়েড করা যাবে। আরেকটা জিনিস ঘটে যে গত সপ্তাহে আমি একটা অ্যাসাইলাম কেস দেখেছি যার বান্ডলের সাইজ হচ্ছে 3000 পৃষ্ঠা পেজ। আচ্ছা, 3000 পেজ। যেই দেশের নাগরিক, তার দেশের উপরে যা কিছু আর্টিকেল ছিল অনলাইনে সে সব কিছু প্রিন্ট করে দিছে, তার সলিসিটর সব কিছু প্রিন্ট করে দিয়ে দিছে। কোনো ধরনের কোনো ব্যাখ্যা নাই এই এভিডেন্সের রেলেভেন্স কি। তো জাজ খুবই বিরক্ত। হয় ওই দিন সে হিয়ারিংই নেবে না, অথবা 2টার পরে হিয়ারিং করবে।
তখন সমস্ত এনার্জি শেষ হয়ে যাবে এই অবস্থা যে আইদার ইউ মেক এ লিস্ট অফ রেলেভেন্স অফ দিস ডকুমেন্ট আদারওয়াইজ গেট আউট। তখন যেটা আমাকে করতে হয়েছে যে আমি সেট ডাউন টাইম নিয়ে, কারণ প্রাইভেটলি ইনস্ট্রাক্টেড ক্লায়েন্ট সেই টাকা আবার খরচ করতে হবে তার, কেউ তার জন্য তোর মাগনা যাবে না কোর্টে। তো আই মেড এ লিস্ট অফ রেলেভেন্ট পেজেস যে যা এইগুলো পড়বে, এবং নেক্সট পার্টে কোন পেজের রেলেভেন্সটা কি ব্যাখ্যা করে এক লাইন করে করে আই মেড এ চার্ট। ওকে, তো এটাকে আমি নাম দিলাম যে শিডিউল অফ এভিডেন্স। তখন দেখা গেল যে আসলে 20-25 পৃষ্ঠার বেশি যা পড়ার দরকারই নাই ওখানে, আর 5টা ডকুমেন্টের বেশি দেওয়ার দরকারই ছিল না। আচ্ছা, ফুল ডকুমেন্টের জন্য 5টা ডকুমেন্ট, এবং ওই 5 ডকুমেন্টের মধ্যে 20-25টা পেজ জাজকে পড়তে হবে, আর বেশি পড়া লাগবে না। বান্ডলের সাইজ হয়ে যাবে 500-র নিচে, ওই বান্ডলের সাইজ ছিল 3000 পৃষ্ঠা। আচ্ছা, তো এগুলো অ্যাভয়েড করতে হবে, কারণ ওইসব দেখতে যায় যেটা হয় যে খুব জরুরি কাজ, যেটা জরুরি একটা পয়েন্ট, যেটা ওখানে জাজের সময় দেয় না দেওয়ার ফলে জাজের ফোকাস নষ্ট হয়। পুরো জিনিসটা তো বুঝতে হবে এইভাবে যে এই জাজের সামনে প্রতিদিন কমপক্ষে 2 দল মানুষ যায় এবং প্রত্যেকেই সত্য মিথ্যা বলে, ফলে জাজরা স্কেপটিক স্বাভাবিকভাবেই হবে না, সে আপনার কথা আমার কথা কেন বিশ্বাস করবে। সুতরাং জাজকে দিতে হবে যে কাগজটা পড়ে যেন সে পুরো জিনিসটা তার চোখের সামনে ভাসে। টেলিভিশনে আমরা যখন নাটক দেখি ঠিক সেরকম যেন স্ক্রিনের পরে স্ক্রিন, ঘটনার পরে ঘটনা তার সামনে খুব সিকোয়েন্স অনুযায়ী ক্রোনোলজিক্যালি ফ্লো করে, তখন জাজের জিনিসটা বুঝতে সুবিধা হয়, তার লটা অ্যাপ্লাই করতে সুবিধা হবে, এবং তারা ফেভারেবল থাকবে, বিরক্ত হবে না। অ্যান্ড দেন ইউ গেট ইউর বেস্ট রেসপন্স। কেস যদি জেতার মতন হয় কখনোই হারবেন না। অনেক সময় ভালো কেস নষ্ট করে ফেলে এই ধরনের বেখেয়ালি প্রিপারেশনের কারণে। সো এই হচ্ছে বেসিক প্রিপারেশন অ্যাপিলের জন্য। আচ্ছা, ধন্যবাদ। আপনি বলছিলেন এভিডেন্সের কথা, একটা অ্যাসাইলাম ক্লেমকে স্ট্রং বা উইক করে আসলে কোন কোন এভিডেন্সগুলো? এই ধরনের কোনো লিস্ট নাই যে এইটা দিলে উইক হবে আর এটা দিলে স্ট্রং হবে। যে ক্লেইমার তার কেসটা কি, তো লাস্ট কেস যেটা আমি করলাম ইথিওপিয়ান, তো সে ইথিওপিয়ার কোনো যে গ্রামে সে ছিল বলছে কিছুই বর্ণনা করতে পারে নাই। আচ্ছা, তারপরে হোম অফিস একজন লিঙ্গুইস্ট নিয়ে আসছে, ভাষাবিদ, সে তার সাথে কথা বলে বলছে যে এই ইথিওপিয়া নয় সুদানের। কেন? বিকজ সুদানের রিফিউজি ক্যাম্পে সে বড় হয়েছে, তো তখন তার যে ডায়াসপোরা ডেভেলপমেন্ট, সে ইথিওপিয়ান একটা ছেলে 4 বছর বয়স থেকে সুদানে বড় হয়েছে, তার যে অ্যারাবিক অ্যাকসেন্ট সুদানি অ্যাকসেন্ট হবে, ইথিওপিয়ান হবে না, এই জিনিসটা ব্যাখ্যা করে নেই সিম্পলি। এবং ওটার জন্য আরেকটা লিঙ্গুইস্টিক এক্সপার্টের রিপোর্ট লাগবে যে কীভাবে তার হিস্ট্রি, তার ন্যারেটিভ ডেভেলপ করছে, কীভাবে সে মোর এবল টু ডিসক্রাইব হোয়াট ইজ ইন সুদান, তার ক্যাম্পে কী ছিল সেগুলো সে ডিসক্রাইব করতে পারছে, দেন ইথিওপিয়ায় তার দেশে কী ছিল, এবং সে ইথিওপিয়া থেকে সুদানে যায় কেন সে পড়লো। আলটিমেটলি তো ইন হিস্ট্রি ইথিওপিয়া ইজ মোর স্টেবল দেন সুদান, তাহলে তুমি ওই দেশে কেন গেলা, উল্টা দিকে কেন গেলা, মোর ডেঞ্জারাস দেশে কেন গেলা? যে জনস্রোত যেভাবে গেছে আমি সেভাবে ভেসে গেছি, আমার বাপ মার সাথে আমার তো চয়েসে যায় নাই। তো এই জিনিসগুলো খুব ব্যাখ্যা করে নাই, কারণ যখন ওই ল্যাঙ্গুয়েজ এক্সপার্টের রিপোর্ট অনুযায়ী সে হি ইজ ফ্রম সুদান, নট ফ্রম ইথিওপিয়া। তো আমরা একটা চ্যালেঞ্জ করছি, হুইচ ইজ স্টিল পেন্ডিং নাও, এবং এটা গুড চ্যালেঞ্জ হয়েছে। তো ডিপেন্ড করে সাবজেক্টটা কি, ইস্যুটা কি, ফ্যাক্টগুলো কি। এখন যদি কেউ একজন বলে যে আমি বাংলাদেশ থেকে আসছি, সিম্পল, আমার বাড়ি বরিশাল, আমার নামে 5টা মামলা আছে, এখন দেখা গেল যে 5টা মামলার ব্যাপারে তার কোনো ধারণা নাই, জাজ জিজ্ঞেস করলো যে তোমার সাথে 5টা মামলা আছে, সবচেয়ে ভয়ঙ্কর চার্জ কোনটা, সে বলতে পারতেছে না। আচ্ছা, সবচেয়ে কম চার্জ কোনটায় কনভিক্ট হলে তুমি বেশি শাস্তি পাবা, বলতে পারতেছে না। তখন তুমি যে মামলাগুলো পড়ো নাই, কোনো আগ্রহ নাই কি হচ্ছে, আমাদের সম্পর্কে তুমি ফেরত যাওয়ার কোনো ইচ্ছা নাই, এই জিনিসগুলো তখন আসতেছে যে তোমার যদি শান্তিপূর্ণ হইতো তুমি কি যাইতা কিনা। কারণ
একটা ইস্যু হচ্ছে যে তুমি ইকোনমিক মাইগ্রেন্ট কিনা, এটা অ্যাসেস করতে হবে। তো ফলে দেখা যাবে যে তার মোটিভেশনটা কি দেশে আসার। তো এই জিনিসগুলো যখন এক্সপ্লেন করতেছে না, অবভিয়াসলি ক্রেডিবিলিটি তখন নষ্ট হচ্ছে, এবং ক্রেডিবিলিটি হচ্ছে 50-50, ইট কুড গো আইদার ওয়ে ডিপেন্ডিং অন হু দ্য জাজ ইজ, সেদিন সকালটা কেমন ছিল, অনেক কিছুর উপরে। তো ইউ হ্যাভ টু অ্যাড্রেস দি ফ্যাক্টস। এর জন্য বেস্ট হচ্ছে ফ্যাক্টের একটা লিস্ট বানানো, তার ডান পাশে এভিডেন্সগুলো কি তার একটা লিস্ট বানানো, কোন এভিডেন্সটা কোন ফ্যাক্টকে সাপোর্ট করে তার একটা লাইন টানা, এবং এটা এইভাবে স্টেটমেন্টে ব্যাখ্যা করে দেয়া। আচ্ছা, যে এই আমার কাহিনী, এই আমার এভিডেন্স। এই এভিডেন্সগুলো কীভাবে পাইছো? আমার ভাই পাঠাইছে। কিভাবে পাঠাইছে? ইমেইলে, মানে কোনো অরিজিনাল নাই। বা ডিএইচএলে পাঠাইছে, এনভেলপটা কোথায়? নাই। এনভেলপে দেখা গেছে এটা আসছে তোমার সলিসিটরের নামে, পোস্ট করছে যেই মানুষ সে কে চিনি না। আমার ভাই পাঠাইছে, ভাইয়ের নাম কি? করিমউদ্দিন। পোস্টাল সেন্ডারে দেখা যাচ্ছে নাম হচ্ছে রহিমউদ্দিন। হ্যাঁ, তো এই জিনিসগুলো খেয়াল করতে হবে যে আমি কি বলছি আর ওগুলোকে সাপোর্ট করে কি এভিডেন্স দিচ্ছি। তো এই ধরনের কোনো লিস্ট নাই যে কোনটা দিলে শক্ত হবে। অ্যাসাইলামে কোনো এভিডেন্স দেওয়ার প্রয়োজন নেই, এভিডেন্সিয়াল করবোরেশন অ্যাসাইলামে নাই, দরকার নেই। কারণ যারা আইন বানাইছে তারা জানে জেনেভা কনভেনশন ইজ ভেরি ক্লিয়ার। যারা অ্যাসাইলাম চাচ্ছে তারা জীবনের জন্য ভাবতেছে। when somebody is running for life, তাদের কোনো এই চিন্তা নাই যে আমাকে ব্যাগের মধ্যে ডকুমেন্ট ভরতে হবে। দ্যাট ইজ নট দেয়ার ফার্স্ট কনসার্ন। ফার্স্ট কনসার্ন দ্যাট আই হ্যাভ টু রান টু সেভ মাই লাইফ। সুতরাং এ ধরনের কোনো রিকোয়ারমেন্ট নাই আইনে যে ডকুমেন্টারি ভেরিফিকেশন থাকতেই হবে। ইউ আর টেলিং এ ট্রুথ, ইউ আর টেলিং এ স্টোরি, সেই কাহিনীর ব্রিক্স অ্যান্ড মর্টার্স আর কি, কাঠামো ঠিক আছে কিনা, ইজ দিস এই ট্রুথফুল অ্যাকাউন্ট। তুমি যে পরিচয় দিচ্ছ, যেই ব্যাকগ্রাউন্ড বর্ণনা করতেছো, এই ব্যাকগ্রাউন্ডের এই পরিচয় একজন মানুষ যেই জায়গা থেকে আসতেছে ওইখানে রিস্ক থাকবে কিনা। হ্যাঁ, তো সে বলতেছে আমি বিশাল নেতা ছিলাম। বিশাল নেতা কি? আমি ঢাকা কোনো একটা ওয়ার্ডের এই ছাত্র সংগঠনের সেক্রেটারি ছিলাম। এই একটা লেভেল। আরেকটা লেভেল হচ্ছে যে আমি ঢাকা জেলার ওই সংগঠনের প্রেসিডেন্ট ছিলাম। অবভিয়াসলি দুজনের রিস্ক দুই রকমের, এবং যে যত সিনিয়র পলিটিক্যাল লিডারে সে ততটা কিছুটা নিরাপত্তা পায়, একদম লো লেভেলে সে নিরাপত্তা পায় না। ওদেরকে ডিসপোজ অফ করলে কে জিজ্ঞেস করবে? তো এই রিস্কগুলোকে ব্যাখ্যা করে দিতে হবে যে কেন একজন লো লেভেলের লোক রিস্কে আর একজন কেন হাই লেভেলের হয়েও রিস্কে না, কেন টপ লিডাররা পলিটিক্স করতে পারতেছে, জেলে নাই, বা জেলা পর্যায়ে থানা পর্যায়ে লক্ষ লক্ষ লোক কেন জেলে, এগুলো তাকে ব্যাখ্যা করতে হবে। এবং সিম্পলি বলে দেয়া যে আমি বিশাল কিছু, অবভিয়াসলি সে বিশাল কিছু না, কারণ তার পোস্ট খুব ছোট। বা যে থ্রেট যাদের কাছ থেকে আসতেছে তারা কিভাবে থ্রেট ম্যানেজ করে, এটা সেপারেট ম্যাটার। যে যারা আমাকে মারবে তাদের মগজ তো আমি জানি না। সুতরাং এই জিনিসগুলো ব্যাখ্যা করতে হবে যে আমার হুমকিটা কোথেকে আসতেছে। যেমন রিসেন্ট এখন যেটা হচ্ছে যে পুলিশ, অবভিয়াসলি বাংলাদেশের সরকার বদলে গেছে। আগে যারা অ্যাসাইলাম চেয়েছে এদের অ্যাসাইলামের গ্রাউন্ড এখন এতটা ভ্যালিড নাই। এখন বলছে যে বাংলাদেশে চলে যেতে পারবা, অ্যান্ড ইউ ক্যান ডিল উইথ দিস কেস থ্রু দ্য কোর্ট সিস্টেম। তখন গবেষণা করে দেখাইতে হবে যে কোর্ট সিস্টেমে গেলেই যে কেস ডিল করতে পারবে এমন না, বিকজ পুলিশ করাপ্ট হয়ে গেছে। বর্তমানে যতগুলো পেন্ডিং কেস এগুলো সিস্টেমের ভিতর দিয়ে ডিল হইতে হইতে 200 বছর লাগবে। ইউ নিড টু শো ইট। এই কথাগুলো কোথায় বলবে এবং কখন বলবে? এগুলো তার লয়ার বলবে, সে বলবে না। সে আর্গুমেন্টের সময় তার লয়ার বলবে। এই জিনিসগুলো তার স্টেটমেন্টে যাবে না। আচ্ছা, এই জিনিসগুলো যেটা তার স্টেটমেন্টে যেটা আসবে সেটা হচ্ছে যে আমি বাংলাদেশের উকিলের সাথে কথা বলছি, কে বলে নাই সে ব্যাখ্যা করবে। বাংলাদেশের উকিল তাকে কি বলছে এটা সে ব্যাখ্যা করবে। সেই উকিল একজন আইডেন্টিফায়েবল মানুষ হতে হবে, বায়বীয় হলে হবে না। আচ্ছা, সে একটা চিঠি বাংলাদেশ থেকে সে দিবে যে কি করছে সে মামলার ব্যাপারে উকিল সাহেব, এবং উকিল সাহেব যে ভেরিফায়েবল, তার যে প্রুফ অফ আইডেন্টিটি আছে, বারের যে মেম্বার, এগুলা তার স্টেটমেন্টের সাথে দিতে হবে। হ্যাঁ, এরকম প্রায় দেখা যাচ্ছে যে কোনো এক উকিল সাহেব চিঠি লিখতেছে তুমি আর দেশে আসবে না, তোমার জন্য দেশ বিপজ্জনক। আচ্ছা, which is very clearly designed to support the asylum claim. বাট কি করছে সেই বিষয়ে আর কিছু লেখা নাই। আচ্ছা, হ্যাঁ, বা মামলা চালাইতে গেলে যে ডেট পাইতে তার কি সমস্যা হচ্ছে, ডেট পাইলেই যে সে কোর্টে হিয়ারিং হবে এটার কোনো গ্যারান্টি নাই। বাংলাদেশে যে একদিনে 200 কেস লিস্ট হয়, সেখান থেকে 5টা শুনানি হয়, এই জিনিসগুলো ব্যাখ্যা নাই ওখানে তার।
আচ্ছা, সো ইউ নিড টু এক্সপ্লেইন ইউর স্টোরি, সিম্পল এজ দ্যাট। এখন স্টোরি যেটাই হোক। এখন আমরা 5ই আগস্টের পর শুনছি যে যারা পলিটিক্যালি অ্যাসাইলাম ক্লেম করেছিল ওদের অনেকেই খুব রিফিউজড হয়ে যাচ্ছে, এবং সেজন্য কান্ট্রি রিপোর্ট নামে বা এক্সপার্ট কান্ট্রি রিপোর্ট নামে একটা এভিডেন্সের কথা বলা হচ্ছে। আসলে ওই কান্ট্রি রিপোর্টটা কি থাকে ওই রিপোর্টে? এটা রিপোর্টে কি থাকবে ডিপেন্ড করে এক্সপার্টকে ইনস্ট্রাকশন কি দেওয়া হচ্ছে। আচ্ছা, ওকে, অ্যান্ড ইনস্ট্রাকশন কি দেওয়া হবে সেটা ডিপেন্ড করে ক্লায়েন্টের স্টোরিটা কি। নানা কারণে অ্যাসাইলাম চাইতে পারে, দেয়ার আর সেট ফ্যাক্টরস, হ্যাঁ, অ্যান্ড দেন সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি যে তার বাবা একটা রাজনৈতিক দলের জেলা শাখার সভাপতি, এবং পুলিশ যেহেতু তার বাবাকে পায় নাই তাকে পিটায় তার পায়ের হাড্ডি ভেঙে দিছে। সে কোনো সংগঠনের সাথে জড়িত না, কোনো পার্টির সাথে সে জড়িত না। তো তার হুমকিটা কি? এখন তো সরকার বদলে গেছে, এখন বলতেছে যে মেজর অপোজিশন যারা ছিল তারাই এখন দেশে মেজর পার্টি, এবং তাদেরকে কেউ টাচ করতে পারবে না। তাহলে তোমার হুমকি কোথায়? তো সে এখন এক্সপার্টকে কি দিবে ইনস্ট্রাকশন? সেটা হচ্ছে যে তার পার্টি বেসিক্যালি এখন ক্ষমতায় গেছে কিনা। নাও আগের যে অপোজিশন পার্টিগুলো ছিল তারা এখনো ক্ষমতায় যায় নাই। এখন যারা ক্ষমতায় তারা একটা ইন্টারিম গভর্নমেন্ট, এবং তাদের ফুল কন্ট্রোলে দেশের মেকানিজম আছে কিনা। তারা দেশের খুব রিমোট একটা ভিলেজে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ঢাকার সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের কথা শুনবে কিনা, এবং সেই এলাকায় কারা পাওয়ারফুল পলিটিক্যালি, হ্যাঁ, এবং তারা ডিসপ্রপোর্শনেটলি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ইনফ্লুয়েন্স করতে পারবে কিনা, এই জিনিসগুলো এক্সপার্টকে অ্যানালাইজ করতে হবে, এবং দেখাইতে হবে যে তার রিস্ক ফ্যাক্টরগুলো কি কি। যে দেশের ভিতরেই সে যদি এখন চিটাগাঙে থাকে, ঢাকায় আসলে সে বাঁচতে পারবে কিনা, এই ইস্যুগুলো তখন ইনস্ট্রাকশনে আসতে হবে। হ্যাঁ, ডিপেন্ডিং অন ইনস্ট্রাকশন আউটকাম কুড বি এনিথিং। এটা কি একটি জরুরি এভিডেন্স অ্যাসাইলাম ক্লেমের জন্য? কিছু ক্ষেত্রে জরুরি, কিছু ক্ষেত্রে আননেসেসারি। যদি তার কেসটা ক্রেডিবল হয়, যদি তার আইডেন্টিটি এস্টাবলিশ করা যায় এক্সপার্ট রিপোর্ট ছাড়াই। যেমন বাংলাদেশে অনেক আর্মি অফিসারকে তুলে নিয়ে গিয়েছে, তাদেরকে টর্চার করেছে। এদের কেউ কেউ ইংল্যান্ডে গেছে, মালয়েশিয়াতে গেছে, আমেরিকাতেও গেছে। তাদের আইডেন্টিফিকেশন খুব ডিফিকাল্ট না, বিকজ পত্রিকায় রিপোর্ট হয়েছে, তারা এগুলো দিতে পারতেছে। হ্যাঁ, এদের জন্য এক্সপার্ট রিপোর্টের দরকার নেই, আইডিয়ালি মানে নেসেসারি না। কিন্তু মনে করেন সে ঢাকার আশেপাশে কোনো জেলার, মুন্সিগঞ্জ জেলা বিরোধী ছাত্র সংগঠন করা, ছাত্র শিবির ছিল, ছাত্র দল ছিল, লার্জেস্ট সংগঠন ছাত্র দল, এবং পার্টিকুলারলি শিবিরে খুব টার্গেটেডলি অ্যাটাক হয়েছে। তো দুজনের ব্যাকগ্রাউন্ডের নেই, এর মধ্যে মেবি যে ছাত্রদল যে মেয়েটা করে তাকে এডিশনাল রিস্ক ফ্যাক্টর আছে সে মেয়ে। ফলে আমাদের সোসাইটাল স্ট্রাকচারে পলিটিক্স করে একটা মেয়ের নিরাপত্তাটা কি। So then you need to think about particular social group definition, এবং সেখানে সে শুধু যে বিরোধী পক্ষের মধ্যে হেনস্থা হবে এমন না, সে তার পরিচিত লোকদের দ্বারা হেনস্থার শিকার হতে পারে, নিজের দলের ভিতরে হতে পারে। সো অল দোজ ডাইনামিক্স এগুলো দেখতে হবে, এবং এগুলো ইনস্ট্রাকশনে ঢুকাইতে হবে। হ্যাঁ, সো জাস্ট বিকজ একটা জিনিস থিওরিতে আছে তার মানেই না যে ঢুকাইতে হবে। ইউ হ্যাভ টু টেক দ্য স্টোরি, যে মেয়ে বা ছেলে যে কাহিনীটা বলতেছে এগুলোর সাথে আর কিছু রেলেভেন্ট লিগাল ডাইনামিক্স আছে কিনা, দ্যাট নিডস টু বি এক্সপ্লোরড থ্রু অ্যান এক্সপার্ট। এগুলো ইনস্ট্রাকশন ঢুকাইতে হবে। So experter instruction, the questionnaire for the expert has to be drafted very professionally, very precisely, এবং খুব particularly. এগুলো যদি খুব vaguely ড্রাফট করা হয়, এক্সপার্টও তখন একটা আনসার দিবে যেগুলো খুব ভেগ হবে, পার্টিকুলারলি ফ্যাকচুয়াল সিনারিও অ্যাড্রেস করবে না, এবং এগুলো তখন খুব বেশি ইমপ্রেসিভ হবে না জাজের জন্য। আচ্ছা, এখন আমরা যদি এটা জানতে চাই যে অ্যাসাইলাম সিকাররা ওদের
প্রথমে একটা ফার্স্ট ইন্টারভিউ হয়, দেন সেকেন্ড ইন্টারভিউ, দেন ওরা একটা উইটনেস স্টেটমেন্ট দেয় এবং এর পরবর্তীতে ওরাল এভিডেন্স দেয় হিয়ারিংয়ে যে। এই চারটার মধ্যে যখন কোনো ইনকনসিস্টেন্ট কোনো ব্যাপার থাকে তখন জাজ সেটিকে আসলে কিভাবে দেখে? Obviously inconsistency খুব সিরিয়াস। মানুষের ন্যাচারাল রিয়াকশন টু ইভেন্টস, ভায়োলেন্ট ইভেন্টস যেটা হয় যে মগজ এগুলো মনে রাখতে চায় না, মানুষ কিছু জিনিস ভুলে যায়, বাট মেজর ইভেন্টসগুলো মানুষ ভুলে না। যেমন ঘটনাটা কি ঘটছিল যেটার জন্য আমি দেশ ছেড়ে পালাইছি, সেটা আমি ভুলবো না। মেবি আমি কি বার ছিল সেদিন ভুলে গেছি, কিন্তু সেদিন সকালে যে আমার ভাগ্নির বার্থডে ছিল, কেক খাইছিলাম, ওটা ভুলবো না। হ্যাঁ, দ্যাটস হাউ দ্য ব্রেন ওয়ার্কস। ওটা যখন মনে হবে তখন আমার মনে হবে যে ডেট কোন দিন ছিল, কারণ বার্থডে ওই ডেট। সো এই ডটগুলো কানেক্ট করতে হবে। আচ্ছা, কেউ একজন যখন বললো যে এরকম হয় যে তুমি স্ক্রিনিং ইন্টারভিউতে বলছো যে তোমার বাড়িতে হামলা হয়েছে, এই দিন তুমি পালাইছো। তারপরে অ্যাসাইলাম ইন্টারভিউতে বলছো তোমার ভাগ্নির বার্থডে ছিল, সেই পার্টিতে হামলা হয়েছে, এই জন্য তুমি পালাইছো। এখন তোমার স্টেটমেন্টে বলতেছো যে তোমার বোনের জামার শত্রুরা এসে তোমাকে মারছে। 3 রকমের কাহিনী বলছো, বাট আসলে তো 3 রকমের কাহিনী হলেও ইজ দ্য সেম ইভেন্ট বিং ডিসক্রাইবড। তার বোনের জামার শত্রুরাই হামলা করছিল, তার ভাগ্নের পার্টির দিনে হামলা করছিল, পার্টিটা হচ্ছিল তার বাড়িতেই। আচ্ছা, তাই না? এই ডটগুলো কানেক্ট না করার কারণে হচ্ছে যে 3 রকমের কাহিনী হচ্ছে। সো ফার্স্ট অফ অল ইউ নিড টু অ্যাসার্টেইন দি রিজন ফর দি ডিসক্রিপেন্সি। কেন সে 2 রকমের কথা বললো? এরকম হতে পারে যে ইন্টারপ্রেটার ঠিক মতো বলে নাই। মেজরিটি কেসে অ্যাসাইলাম সিকাররা ইন্টারপ্রেটার ইউজ করে, ইন্টারপ্রেটার ঠিক মতো বলে নাই। তারপরে বা সে ব্যাখ্যা করছে ঠিকই, ইন্টারপ্রেটার সিমিলার কথা বলছে বাট এক্সাক্ট কথা বলে নাই। বাট ওই সিমিলার কথাটা যখন আবার ইংলিশে ট্রান্সলেট ব্যাক হয় তখন টোটালি ডিফারেন্ট ওয়ার্ড হয়ে গেছে। ফলে দেখা গেলো যে সে বাংলা যেটা বলছিল আর ইংলিশে সেটা মিনিং ঠিক থাকে নাই। এবং সেম ঘটনা 2 বার যখন ঘটে তখন দেখা যায় যে স্ক্রিনিং ইন্টারভিউ আর তার ইয়েতে মিল নাই, অ্যাসাইলাম ইন্টারভিউতে মিল নাই। তারপরে যখন সেই উইটনেস স্টেটমেন্টের ব্যাখ্যা করতে যায়, সে 2টার একটাকে প্রিফার করে বা 2টাকে মিলানোর চেষ্টা করে। তাই তো বেশিরভাগ সময় আমরা দেখি যে হ্যাঁ, 3 নম্বর আরেকটা কাহিনী জন্ম দেয়। ফলে 3টা ভার্সন তৈরি হয় একই ঘটনার। তো ডিসক্রিপেন্সি অ্যাভয়েড করতে হবে এইভাবে যে ফার্স্টলি রিজনটা কি, কোথায় ডিসক্রিপেন্সি হয়েছে, এক্স্যাক্টলি গো দেয়ার এন্ড এক্সপ্লেইন ইট। ওকে, এন্ড দেন যেই জিনিসটা মিসিং ছিল জাস্ট অ্যাড টু ইট। আগেরটা আবার নতুন করে বলতে যাও দরকার নাই, কারণ নতুন করে বলতে গেলেই আবার একই ঘটনার 2 ভার্সন তৈরি হচ্ছে। সো তখন ডিসক্রিপেন্সির পলিসি হচ্ছে স্ট্রেট আউট অনেস্টি। কেন ডিসক্রিপশন গেছে এবং এটার কারেক্ট আনসারটা কি, সিম্পল অ্যাজ দ্যাট। এখানে বানাতে গেলেই সমস্যা। এবং অ্যাসাইলামের বেস্ট রেমেডি হচ্ছে আপফ্রন্ট অনেস্টি, যে কী হয়েছে ঘটনাটা। প্রায়ই দেখা যায় যে উইটনেস স্টেটমেন্টের সময় বলতেছে আমি এটা বলি নাই ইন্টারভিউতে। তো রেমেডিটা কি? ইন্টারভিউয়ের অডিও রেকর্ড আনো, এনে ওটাকে ট্রান্সক্রাইব করো, এর সাথে মিলাও, দেন এটা সহ এভিডেন্স দিয়ে স্টেটমেন্ট দিয়ে ব্যাখ্যা করো। রেগুলারই আমি পাচ্ছি যে আমি এটা বলি নাই, বাট যারা কেস প্রিপারেশন করছে তারা অডিও রেকর্ডার চায় নাই, অথচ 5-6 মাস আগে তার ক্লায়েন্ট বলছে আমি কথা বলি নাই। 6 মাস পরে যে হিয়ারিং হলো, এই 6 মাস তারা বসে থাকলো কেন? ফলে অ্যাডজার্নমেন্ট চাইলেও আর পাওয়া যায় না, কারণ সেটা প্রফেশনালি রিপ্রেজেন্টেড। তার মানে হচ্ছে যে যারা তাকে প্রফেশনালি রিপ্রেজেন্ট করছে এরা দেখছে আসলে অডিও রেকর্ড কল করে খুব একটা লাভ হবে না, কারণ তার কথার মিল নাই, একটা ইমপ্রেশন তৈরি হয়, ফলে তার ক্রেডিবিলিটি আরও ড্যামেজ হয়। আচ্ছা, এখন আমরা হিয়ারিংয়ের পরে আমরা শুনি যে অনেক সময় যে রিফিউজড হয়েছে, হিয়ারিং ডিসমিস হয়ে গেল, ওখানে আপিলের একটা সুযোগ থাকে এবং সে আপিলটা তখনই করা যায় যদি এরর অফ ল থাকে। সেই এরর অফ লটা আসলে কি আমার দর্শকদের জন্য যদি একটু বলতেন। এরর অফ ল
ঠিক আছে, বাট দ্য ওয়ার্ড ইজ ম্যাটেরিয়াল এরর অফ ল। ম্যাটেরিয়াল, হ্যাঁ, এমন এরর দুই ধরনের ভুল হতে পারে, একটা এরর অফ ফ্যাক্ট হতে পারে, এরর অফ ল হতে পারে, বাট দ্যাট হ্যাজ টু বি ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল এরর অফ ল কিনা এটা বোঝার উপায় হচ্ছে যে এরর অফ ল ও এরর অফ ফ্যাক্ট যদি কারেক্ট করা হয় তাহলে কেসের আউটকাম চেঞ্জ হয়ে যেতে পারে। এই ধরনের যদি হয় অনলি দেন দ্যাট ইজ ম্যাটেরিয়াল এরর অফ ল, অন দ্যাট বেসিস অ্যাপিল করা ঠিক আছে। আদারওয়াইজ দ্যাটস এ ওয়েস্ট যদি ম্যাটেরিয়াল না হয়। আচ্ছা, জাজ প্রথমে তার ফ্যাক্ট অ্যানালাইজ করে, দেন ল ডেসক্রাইব করে, দেন ফ্যাক্টের উপরে লটা অ্যাপ্লাই করে, আউটকামটা কি সেটা সে এক্সপ্লেন করে। অনেক সময় এরকম ঘটে যে সে ফ্যাক্ট ঠিক মতো ডেসক্রাইব করে নাই, তার ফলে সে রাইট লটাই অ্যাপ্লাই করছে বাট অন দ্য রং সেট অফ ফ্যাক্ট, ফলে সে রং আউটকাম পাইছে। দ্যাটস অ্যান এরর অফ ল। আচ্ছা, রং আউটকাম মানে ডিসমিস করে দিছে। অথবা সে একটা অ্যানালিসিস অফ ফ্যাক্ট সে করছে, বাট দ্যাট অ্যানালিসিস অফ ফ্যাক্ট ডিড নট ফলো লজিক্যালি ইনটু এ কনক্লুশন। যে অ্যানালাইজ করলো ফ্যাক্ট যে হ্যাঁ এই ঘটনা ঘটেছে, তার উপরে হামলা হয়েছে, সে রিস্কে আছে, তাহলে ন্যাচারাল কনক্লুশনটা কি হবে? যে সে গেলেও ন্যাচারালি এই ধরনের ঘটনা ঘটতে পারে, বাট দেখা গেল যে কনক্লুশনে যা বলে যে না তার কোনো ভয় নাই, সে যেতে পারবে। সো তার অ্যানালিসিস ডিড নট ফলো হিজ কনক্লুশন। দ্যাটস অ্যান এরর অফ ল। খুব রেয়ার এটা ঘটে যে জাজ আউটরাইট রং স্ট্যান্ডার্ড অ্যাপ্লাই করে, এটা খুব রেয়ার। যেটা ঘটে মোস্টলি যে ডিসপিউট অফ ফ্যাক্ট, যে আমি এই ফ্যাক্ট বলছি, জাজ এটা ঠিক মতো অ্যানালাইজ রেকর্ড করে নাই, বা রেকর্ড করলেও ঠিক মতো অ্যানালিসিসে যায় নাই, অ্যান্ড দেন অ্যানালিসিস করলেও দ্য কনক্লুশন দ্যাট হি কেম টু ইজ নট এ লজিক্যাল কনক্লুশন দ্যাট ফ্লোজ ফ্রম দি অ্যানালিসিস। সো এই হচ্ছে জেনারেল কাঠামো। এরকমের যদি হয় দেন অফকোর্স, আর স্পেসিফিক কেসে আরও অনেক কাহিনী থাকবে, ইররিলেভেন্ট কনসিডারেশন এগুলো আসছে কিনা, ইনকারেক্ট ফ্যাক্ট রেকর্ড করছে কিনা, বা কেসের হিয়ারিংয়ের মাঝখানে জাজ বলল যে তোমার তো বেশ দুঃসাহসে, কোনো সুস্থ মানুষ এই কাজ করতো না, তুমি করে ফেলছো। দ্যাটস এক্সপ্রেশন অফ এ জুডিশিয়াল মাইন্ড, কনক্লুশন ইভেন বিফোর দি এভিডেন্স ওয়াজ কনক্লুডেড। সো জুডিশিয়াল মাইন্ড অলরেডি পলিউট হয়ে গেছে। আচ্ছা, ওকে, এটা যদি হয় স্ট্রেট গ্রাউন্ড অফ অ্যাপিল, যে জাজের ডিসিশন নিতে হবে সমস্ত সিদ্ধান্ত এভিডেন্স শোনার পর হোলিস্টিক্যালি সমস্ত এভিডেন্স অ্যানালাইজ করার পরে সে ডিসিশন নেবে। বাট এসব করার আগেই সে মামলা চলাকালীন মাঝপথে কমেন্ট করতেছে তার সাহসের উপরে। আচ্ছা, হ্যাঁ, যে কোনো লোক এটা করতো না, তুমি কেন করতে গেল? ইউ হ্যাভ এক্সপ্রেসড অ্যান ওপিনিয়ন, দ্যাট ইজ এ ম্যাটেরিয়াল এরর অফ procedural error, unfair, because you have come to conclusion already. এখন ওই কনক্লুশন থেকে আর তোমার বেরোনোর কোনো রাস্তা নাই। You are a judge and you have put yourself in a cage, you can't come out. এখন জাস্টিফাই করতে হবে, জাজ যদি এই কেস অ্যালাউ করে জাস্টিফাই করতে হবে যে কেন ওই ওপিনিয়ন এক্সপ্রেস করলো এবং তার এগেনস্টে কেন কেস অ্যালাউ করতেছে। হোম অফিস উইল অ্যাপিল, আর যদি ডিসমিস করে দেন ক্লায়েন্ট উইল অ্যাপিল। যে জাজ তো অলরেডি মাইন্ড সেট করে ফেলছে আমার সাক্ষী শেষ করার আগেই। So that's a polluted judge who gave a unsafe judgment. Acha. So, firstly, refusal, dismissal judgment করতে হবে, এবং you need to make a list of facts where you disagree, and then you need to make a list of laws which are applied, এবং ফ্যাক্টগুলো ঠিক মতো রেকর্ড হয়েছে কিনা, and then did the judge did the right analysis. That's how you do stage by stage. Okay? So materially তিনটা জিনিস, right fact, right law, right analysis, and then that follows into a right conclusion. চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাব। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন।
দর্শক আবার আমন্ত্রণ আয়ন লিগেল শোতে। আপনাদের সাথে আছে সলিসিটর ফারজানা করিম। আপনারা দেখছেন আয়ন টিভি স্কাই 782 এবং আমার সাথে আছেন ব্যারিস্টার আফজাল জামিল সৈয়দ আলী। আমরা কথা বলছিলাম বিরতির আগে ভাইয়া যে অ্যাসাইলামের বিভিন্ন স্টেপস নিয়ে। এখন রিফিউজালের পরে যখন আপিল স্টেজে গেল, আপিলটাও আপনার হলো না কোনো কারণে, তখন আসলে তাদের রেমেডি কি, তারা কি করবে, কি কি রুটস তাদের জন্য ওপেন আছে? Depending on background definitely, হ্যাঁ, এবং চেঞ্জ অফ সার্কামস্টান্সেস যদি হয়, এবং যেই চেঞ্জ অফ সার্কামস্টান্সেস হোম অফিসের কাছে কখনো কনসিডারেশনের জন্য প্রেজেন্ট করা হয় নাই, এই ধরনের যদি সিচুয়েশন কিছু থাকে, they can always raise a further submission. আচ্ছা, ফার্দার সাবমিশন তখনই সাকসেসফুল হয় যখন জেনুইন গ্রাউন্ড কিছু একটা মিস হয়ে গেছে বা কিছু ডেভেলপ করে। আচ্ছা, সেই ডেভেলপমেন্টটা কি হিয়ারিং থেকে শুরু হতে পারে? যেমন একটা কেস কারণে হতে পারে, হিউম্যান লাইফ মুভস। আচ্ছা, দেয়ার ইজ নাথিং ইজ সেট অন স্টোন। এক ছেলের অ্যাসাইলামের সময় ইন সেন্ট্রাল লন্ডন, ইনফ্যাক্ট এখানে আই থিঙ্ক একটা মিডল ইস্টের একটা দেশের একটা কালচারাল সেন্টার বা কিছু একটা আছে কাছাকাছি। তো ওখানে এক মেয়ের সাথে পরিচয়, লিটারালি অন দ্য ডে হি কেম ফর হিজ অ্যাপিল। আচ্ছা আচ্ছা, তো সেই সম্পর্ক গড়াইতে গড়াইতে দে বিকেম জেনুইনলি ইনভলভড ইন ইচ আদার, জেনুইন রিলেশনশিপ। এক বছর পরে তারা বিয়েই করে ফেলছে। লাইফ মুভস অন, দ্য রিয়ালিটি ইজ মানুষের জীবন তো আটকা থাকে না, থিংস হ্যাপেন। এবং এই জিনিস কখনোই হোম অফিসে যায় নাই। তো পরে যখন এটা রেজ করা হয়েছে, অবভিয়াসলি ক্রেডিবিলিটি নানা কিছু ইস্যু বানায়, নট ক্রেডিবল, নট জেনুইন এসব বলে রিফিউজ করছে। বাট দেন সার্টিফাই করতে পারে নাই, বিকজ দেয়ার ইজ আর্গুয়েবল ইস্যু ইন দ্য কেস যেগুলো কখনো আগে কনসিডার করা হয় নাই। সো হি হ্যাড এ সেকেন্ড রাইট অফ অ্যাপিল। আচ্ছা, which he won. না, সো সিচুয়েশন যদি এরকম হয় যে কিছু ডেভেলপ করছে তার ফার্দার, আচ্ছা, হ্যাঁ, ফার্দার ডেভেলপ করছে তার পার্সোনাল লাইফে, অবভিয়াসলি সেটা সে রেজ করতে পারবে। এরকম যদি হয় যে সিমিলার ম্যাটার সে অলরেডি রেজ করে ফেলছে, এগুলা একবার হোম অফিসে কনসিডার হয়ে গেছে, অ্যান্ড দেন অ্যাজ পার্ট অফ হিজ আর্টিকেল 8 ফ্যামিলি অ্যান্ড প্রাইভেট লাইফ কনসিডার এগুলো হয়ে গেছে, সে একই জিনিস আবার রেজ করছে, অবভিয়াসলি এটা শুধু রিফিউজ হবে না, এটা সার্টিফাইও করে দিবেন, মানে আর কখনো there is no right of appeal, finish. So further submission is the last step literally, and had to be based on very new set of facts and circumstances যেগুলো আগে কখনো কেউ কনসিডার করে নাই। One case I particularly dealt with, যে অ্যাপিল চলাকালীন সময় তার মেডিকেল সিনারিও ডেভেলপ করতেছিল। By the time we finished the appeal and the right of appeal exhaust হয়ে গেছে, all the way we went to court of appeal, ততদিনে তার ক্যান্সার has become a diagnosed state of his health, যেটার কোনো ট্রিটমেন্ট সে যে দেশে আছে বা যাবে ফেরত ওই দেশে নাই। So we won on Article 3. So এগুলো হচ্ছে মুভিং। ফার্দার সাবমিশন হচ্ছে একটা লিগ্যাল মেকানিজম যার মাধ্যমে মানুষের চলমান জীবনের কোনো ইস্যু এগুলো অ্যাড্রেস করার জন্য। এগুলো আইডিয়াল না। আই থিঙ্ক লেস দেন 5 or 8% of further submissions are ever successful. এটা আইডিয়াল না। প্ল্যান থাকতে হবে যে ফার্স্ট টাইম সবকিছু রাইট করার। আচ্ছা, সবকিছু যদি ফার্স্ট টাইম রাইট না যায়, তার রেট অফ সাকসেস খুবই কমে যাবে নেক্সট স্টেজে গিয়ে। আচ্ছা, একটি কথা বারবার শোনা যায় যে যদি কারো সারপ্লাস অ্যাক্টিভিটি থাকে তাহলে ব্যাপারটা আসলে স্ট্রং হয় ফার্দার সাবমিশনের ক্ষেত্রে। সারপ্লাস অ্যাক্টিভিটিস পলিটিক্যালি, হ্যাঁ। সো সিম্পল একটা এক্সাম্পল দিই। বাংলাদেশে যখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, যেহেতু আমরা বাংলা বলছি, বাংলা কমিউনিটি মানুষ, প্রোগ্রামটা লেটস পুট ইট ইন দ্য রাইট কনটেক্সট। তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের একটা ধারা ছিল ওভারসিজ সার্ভেইলেন্স, এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে একটা ইন্টেলিজেন্স এজেন্সি ছিল যার হেড ছিল স্বয়ং প্রধানমন্ত্রী নিজে।
আচ্ছা। তো যখন কোনো এক কেসে এটা তোলা হয়েছে যে যেই ছেলে আসছে 17-18 বছর বয়সে ইন্টারমিডিয়েট দিয়েই চলে আসছে ইংল্যান্ডে পড়তে, বাংলাদেশে তার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই, তার নিজের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, বা তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আছে, এবং সেই ব্যাকগ্রাউন্ডের কারণে ইংল্যান্ডে এসে সে তার ফ্যামিলি যে রাজনৈতিক দলে জড়িত সেই দলের সাথে এখানে মিছিল মিটিং করছে, রাস্তাঘাটে গেছে, অ্যান্ড অর্গানাইজড মেনি থিংস, এবং সে ফটো উঠছে ফ্রন্ট লাইনে, হাই কমিশনের সামনে ফটো উঠছে নানাভাবে, হি ইজ আইডেন্টিফাইবল ইন দোজ ফটোগ্রাফস। তখন তাকে যারা রিপ্রেজেন্ট করেছে তারা এটা দেখাইলো যে লুক এট দিস ল অ্যান্ড লুক এট দিস ম্যানস ইয়াং চ্যাপস ফটো অন দিস অল দিস নিউজ পেপার্স। তো ফলাফল যেটা হলো যে অবজেক্টিভ কন্ডিশন, তার দেশের অবজেক্টিভ কন্ডিশন যে ল ইজ দেয়ার, যেই ল বলছে যে ওভারসিজ সার্ভেইলেন্স হবে, দ্য ল দ্যাট অ্যালাউজ ইংল্যান্ডে বসে কিছু বললে বাংলাদেশে মানহানির মামলা করা যায়। সো দ্যাট ইজ দি অবজেক্টিভ কন্ডিশন ফুলফিলড। অবজেক্টিভ কন্ডিশন আছে, অ্যান্ড দ্য সাবজেক্টিভ রিস্ক, সে এই সরকারের বিরুদ্ধে এই কাজগুলো করছে। সো সাবজেক্টিভ রিস্ক ইজ এস্টাবলিশড, অফকোর্স তাহলে হি কামস উইদিন দি প্রোটেকশন স্কিম, তাকে অ্যাসাইলাম দিতে হবে। দেন দি থ্রেশহোল্ড, যে তাকে দেওয়ার সে এই লেভেলে গেছে কিনা যে দেশে গেলে সে রিলোকেট করতে পারবে না, তার পলিটিক্যাল অ্যাক্টিভিটি সে চালাক বাট রিলোকেট করতে পারবে কিনা। তখন সিদ্ধান্ত মানে এটা আর্গুমেন্ট হলো যে যেহেতু আস্ত দেশ সরকারের ইফেক্টিভ কন্ট্রোলের ভিতরে আছে, কোনো পার্ট এমন নাই যে সে ওখানে গেলে ওখানে সরকারের কন্ট্রোল নাই বা পুলিশ ফোর্স ডিফারেন্ট, হি গট হিজ অ্যাসাইলাম। সো সারপ্লাস অ্যাক্টিভিটিস দেখাইতে হবে যে সারপ্লাস অ্যাক্টিভিটিসের কারণে এমন কিছু হয়েছে যেটাতে তার পার্সোনাল রিস্ক এক্সপোজড, এবং এটা যে একটা রিস্ক, এটা বাংলাদেশের যে অবজেক্টিভ ব্যাকগ্রাউন্ড সিচুয়েশন, আইনের দ্বারা নিষিদ্ধ অথবা সরকারের কোনো কর্মকাণ্ডের দ্বারা নিষিদ্ধ, হ্যাঁ, তাহলে দু নো কন্ডিশন, অবজেক্টিভ রিকোয়ারমেন্ট অফ রিস্ক অ্যান্ড সাবজেক্টিভ ফিয়ার দুটোই এস্টাবলিশ হলো, দেন দে হ্যাভ এ গ্রেটার চান্স অফ সাকসেস। আচ্ছা। সো সারপ্লাস মানেই যে আমি কিছু একটা করতেছি ইংল্যান্ডে এই কারণেই আমি রিস্কে, না, এটা অটোমেটিক না, ইউ হ্যাভ টু শো ওয়াই ইট ইজ ইউ আর ইন রিস্ক। এই কাজ কেন, যেই দেশে ফেরত যাব আমি সেই দেশে আমাকে হুমকি মুখে ফেলবে, ইউ হ্যাভ টু এক্সপ্লেইন দ্যাট কানেকশন বাই শোয়িং দ্য কানেকশন। আচ্ছা, দর্শক আপনারা শুনলেন, অ্যাসাইলাম ক্লেম যারা করেছেন আশা করি তাদের এই এপিসোডটি খুব কাজে দেবে। আপনারা চাইলে এখনও আপনাদের অতিথিকে কোয়েশ্চেন করতে পারেন, আমাদের হাতে আরও কিছুটা সময় আছে। এবার আপনি যেহেতু প্র্যাকটিস ব্যারিস্টার হিসেবে অনেকদিন প্র্যাকটিস করছেন, আপনার অনেক ক্লায়েন্ট ডিল করেছেন, আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে দু একটি যদি আমাদের সাথে শেয়ার করতেন আপনার ক্লায়েন্ট ডিল করার ক্ষেত্রে। ক্লায়েন্ট হ্যান্ডলিং, হ্যাঁ। সো আমি 33 ব্যাডফোর্ড রো চেম্বারে। আচ্ছা। চেম্বারের একটা গাইডেন্স দেওয়া থাকে যে হাউ টু ডিল উইথ ডাইরেক্ট অ্যাক্সেস ক্লায়েন্ট, সেটা আমি ফলো করি। অবভিয়াসলি সমস্ত ক্লায়েন্ট কন্ট্যাক্ট হ্যাপেন্স ইন চেম্বার্স, কোনো কনফারেন্স সব কিছু ওখানেই হয়। কিছু সময় এরকমও ঘটে যে সলিসিটর ডাইরেক্টস দি ক্লায়েন্ট, তখন আইদার সলিসিটর অফিসে অথবা চেম্বারে। বেশিরভাগ সময় ক্লায়েন্ট আর ডিসেন্ট পিপল, কোনো সমস্যা হয় না। কোনো সময় there are physical risk. Obviously I do a very heavy load of crime, যেটা এখন আমি কমাই ফেলছি, I used to do. Psychiatric condition wala criminal আছে যার সাথে I have to sit in the same room for conference. You have to be trained in handling sensitive clients, sensitive people, vulnerable people. আমি youth court করি, so I had an additional training on how to deal with young people. Make a note of everything that you discuss with your client. সিভিলে এটা খুব ঘটে যে সাবমিশনের সময় you missed a point in law or of fact. ইমিডিয়েটলি ক্লায়েন্ট তখন বলবে যে আমি আমার ব্যারিস্টার আমাকে প্রপারলি রিপ্রেজেন্ট করে নাই, বিকজ মিস করছে এটা।
ব্যারিস্টার হয়তো মিস করছে বিকজ এটা পার্ট অফ ইনস্ট্রাকশনই ছিল না, আচ্ছা but there's nothing stopping the client from complaining. Okay, so you have to deal with the complaint. আচ্ছা Anytime you sit with a client, you make a detailed note. Anyway, যার সাথেই there are certain times কিছু জিনিস in real world যেটা ঘটে যে ক্লায়েন্ট হয়তো কিছু বলছে that you should not put in the note. If it is professionally possible, then you ignore it. If it's not possible to ignore it, then of course you make a note and you withdraw from the case. এরকম অনেক হয়েছে, স্পেশালি ইন রেপ কেস। আচ্ছা ক্লায়েন্ট আমাকে এমন কিছু বলছে যে আফটার দ্যাট হয় আমাকে কোর্টে মিথ্যা বলতে হবে অথবা এমন কিছু বলতে হবে দ্যাট উইল ক্রিয়েট অ্যান ইনকারেক্ট ইমপ্রেশন অফ দ্য ট্রুথ। আমি আমার কেন উইথড্র করতেছি এটা লিখি নাই, বাট সিম্পলি বলছি যে আমি প্রফেশনালি এম্বারাসড অ্যান্ড আই এম উইথড্রয়িং। আচ্ছা সো এটা দিয়ে আমি নিজেকে রক্ষা করলাম এবং আমার ক্লায়েন্টকেও রক্ষা করলাম, কারণ নতুন ব্যারিস্টার যে আসতেছে যে হি উইল নট নো আমি কেন উইথড্র করছি, or she will not know, এবং then they can progress their defense. At the same time তার ডিফেন্স আন্ডারমাইন হচ্ছে না, প্রসিকিউশন এমন কিছু ভাবতে মানে গবেষণা করতে পারবে না যে কেন আমি উইথড্র করছি, সিম্পলি মাই প্রফেশনাল স্ট্যান্ডার্ড হ্যাজ বিন কম্প্রোমাইজড। So well, anytime I think this question is for those who deal with clients. Right. Those who deal with clients always go on training. Do not miss a training opportunity that teaches you how to deal with clients. আচ্ছা চমৎকার। That's my advice. আমরা আজকে ইমিগ্রেশন অ্যাসাইলাম ব্যাপারটি নিয়ে আমরা কথা বলেছিলাম। আপনার কাছে যদি জানতে চাই যে আমার দর্শকদের জন্য অ্যাসাইলাম বিষয়ে একটি মাত্র অ্যাডভাইস করার জন্য আপনি কোন অ্যাডভাইসটি করবেন আমাদের ক্লায়েন্ট? অ্যাসাইলাম ক্লায়েন্ট ওরা জাস্ট ওয়েট করছে, ওদের কেউ করছে সেকেন্ড ইন্টারভিউর জন্য ওয়েট করছে, কেউ তার ফাইনাল হিয়ারিংয়ের জন্য ওয়েট করছে। এই যে তাদের একটা জার্নি, এই জার্নিটাকে আসলে একটুখানি কমফোর্ট দেওয়ার জন্য একজন ব্যারিস্টার হিসেবে আপনার কী ধরনের একটা অ্যাডভাইস থাকবে? Well, I don't think anybody can give comfort to a person who genuinely lost the protection of his home and had to run for security somewhere else. The particular reality হচ্ছে আমাদের এই দেশটা একটা আইল্যান্ড, তো এখানে যে সে অ্যাসাইলাম চেয়েছে তাকে একটা সাগর পার হয়ে আসতে হয়েছে, not easy. তো there is, and I have dealt with so many asylum seekers. তাদের জন্য there's nothing you can say that will make their life easy. Okay, what you can do as a professional is maybe you can prepare them better for what is coming. তারা যদি কেউ অ্যাসাইলামের চিন্তা করে থাকে, claim asylum as early as possible. অ্যাসাইলামের যদি কোনো গ্রাউন্ড থাকে, don't delay it. 2 নম্বর হচ্ছে প্রায়ই ক্লায়েন্ট ইনস্ট্রাকশন ঠিক মতো দেয় না। তো আমার উপদেশ হবে ক্লায়েন্টদের প্রতি যে একটা সাদা কাগজে মাথায় যা কিছু ইনফরমেশন আছে, মেক এ স্মল নোট, আপনার নিজের ভাষায়, যে ভাষা আপনি জানেন, যে ভাষা আপনি পড়তে পারেন, ছোট ছোট নোট, বুলেট পয়েন্ট নোট, কাহিনীগুলো কি, তারিখগুলো কি ছিল, হোয়াট ইউ রিমেম্বার। যখন আপনি সলিসিটর বা ব্যারিস্টারের সাথে দেখা করতে যাবেন, ওটা সাথে নিয়ে যাবেন এবং ওটা দেখে কথা বলবেন। দেন তাহলে হবে কি আপনি ফুল স্টোরিটা দিতে পারবেন। স্টোরি খুব অর্গানাইজড ওয়েতে দেওয়া জরুরি না, স্টোরিকে অর্গানাইজ করা হচ্ছে লয়ারের কাজ, বাট আপনার কাজ হচ্ছে স্টোরিটা, অল অফ দ্য স্টোরি তাকে দেয়া, অ্যান্ড দে উইল দেন অর্গানাইজ ইট, কি বাদ দিতে হবে, কি রাখতে হবে, দে উইল ডিসাইড। বাট আপনার ডিউটি হচ্ছে ফুল ডিটেলস দেওয়া, অ্যান্ড দেন অলওয়েজ কিপ এ রেকর্ড, কি হচ্ছে না হচ্ছে, দিন তারিখের রেকর্ডগুলো, অ্যাপিলের তারিখ কবে আসছে, তারিখের আসার আজ থেকে তারিখের ভিতর পর্যন্ত আমাকে কি কি করতে হবে, একটা রেকর্ড রাখেন এবং ওগুলো টিক করেন। কারণ দেখা যায় যে একেবারেই লাস্ট মিনিটে সমস্ত কিছু হচ্ছে, একেবারে লাস্ট মিনিটে সব কিছু হচ্ছে, এটা একটা লক্ষণ যে মামলার সুবিধার মতো যাচ্ছে না, ইউ উইল প্রবলি লুজ ইউর কেস। এভরিথিং ইজ অন টাইম, দেন ইউ আর রেডি। আরেকটা অ্যাডভাইস আমি সবাইকে দিই, যেটা পার্টিকুলারলি আমার ক্লায়েন্টদেরকে দিই, অ্যাসাইলাম হিয়ারিংয়ের আগে একদিন কাছাকাছি কোনো একটা হিয়ারিং সেন্টারে যে, বিকজ দিস আর অল পাবলিক হিয়ারিং, দেখেন কেমনে হয়, কোয়েশ্চেন কেমনে জিজ্ঞেস করা হয়, আনসার কীভাবে দেয়, ইউ সি ইট।
তাহলে যেটা হবে যে যখন আপনি বসবেন আনসার দেওয়ার জন্য, সাক্ষী দেওয়ার জন্য, ইউ উইল নো দি এনভায়রনমেন্ট। প্রথমবারে গিয়ে সাক্ষী একটা ফিলিং যেটা, আর কেউ যদি আগে থেকে দেখে আসে তার ফিলিংটা ডিফারেন্ট, তার কনফিডেন্স লেভেলটা ডিফারেন্ট, আইডিয়া হয়ে যায় অলরেডি, সে জানে কোনটা কি হচ্ছে, এবং কোর্টরুমের যে এনভায়রনমেন্ট, যে হিট, এটা সে অলরেডি ফিল করে, ফলে সে ওটাতে ইউজড হয়ে যায় কিছুটা। তো একবার দুবার আমি সবাইকে বলি যে হ্যাঁ, গো দেয়ার অ্যান্ড ওয়াচ। দ্যাটস দি সিঙ্গল মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভাইস ইউ ক্যান গিভ টু সামবডি যে অ্যাপিলের জন্য অপেক্ষা করতেছে। থ্যাংক ইউ সো মাচ। আশা করি দর্শক আপনাদের আজকের এপিসোড অনেক বেনিফিট আসবে। আমরা পরবর্তীতে আপনাদের সাথে আবার নতুন কোনো অতিথি নিয়ে যোগাযোগ করব। আফজাল জামি ভাইকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আই এম গ্রেটফুল ফর ইনভাইটিং মি। প্রিয় দর্শক, থ্যাংক ইউ ফর ওয়াচিং আয়ন লিগ্যাল শো।